আসো মা, আস্তে আস্তে। ভাবনা, ভাবনা, কোথায় তুমি? দেখো কি আসছে। মা অসুস্থ বেশি লাগতেছে? সমস্যা নেই, তোমার ডাক্তার কাছে নিয়ে যাবো। দেখো কি আসছে। কি ব্যাপার? তুমি তোমার মার এই বাসায় নিয়ে আসছো কেন? কি বলতেছো? আমার মাকে এই বাসায় নিয়ে আসছি কেন মানে? আরে মা গ্রামে থাকে, অসুস্থ, মার সেবা যত্ন দরকার, তাই বাসায় নিয়ে আসছি। তুমি যে তোমার মাকে এই বাসায় নিয়ে আসছো আমার কাছে জিজ্ঞাসা করছো একবার? কি বলতেছো? আজব কথা তো। আমার মাকে আমার বাসায় নিয়ে আসবো, সেখানে তোমাকে জিজ্ঞেস করতে হবে কেন? হ্যাঁ, জিজ্ঞাসা করতে হবে। আর তুমি যে তোমার মায়ের অসুস্থতার কথা বলতেছো, তোমার মা যদি এতই অসুস্থ থাকে তাহলে তোমার তো আরো দুইটা ভাই আছে, তাদের কাছে যাইতে পারে না? এই বাসায় কেন আসতে হবে? আর তোমার যদি তোমার মায়ের প্রতি এতই দরদ ভালোবাসা থাকে তাহলে কিছু টাকা পাঠিয়ে দিতা। এই বাসায় কেন নিয়ে আসছো? দেখো ভাবনা, টাকা পয়সা দিয়ে সব সমস্যার সমাধান হয়ে যায় না। আর কি বললা, আমার দুই ভাই আছে, আরে আমার দুই ভাই আমার মায়ের জন্য কি করলো না করলো সেটা দিয়ে তো আমার লাভ নাই। আমার মা এখন অসুস্থ, আমার মাকে ডাক্তার দেখাতে হবে, হাসপাতাল নিয়ে যেতে হবে। আমার মায়ের প্রতি আমার দায়িত্ব আছে, কর্তব্য আছে। এখন তুমি তোমার দায়িত্বের কথা বলতেছো। তোমার মার দায়িত্ব কোথায় ছিল? যখন টাকার অভাবে প্রবাস যাইতে পারছিলে না, তখন আমি তোমার টাকা দিয়েছিলাম, আমার টাকা দিয়ে প্রবাস গেছো, আর এখন বড় বড় কথা বলতেছো। হ্যাঁ মানছি, আমার মা আমাকে 1 টাকাও দেয় নাই, প্রবাস যাওয়ার সময় আমার কোনো টাকা পয়সা দেয় নাই, কারণ আমার মায়ের সামর্থ্য ছিল না। যদি আমার মায়ের সামর্থ্য থাকতো অবশ্যই আমাকে টাকা দিত। তাই আর কি, আপনি আমাকে টাকা দিয়ে আমাকে প্রবাস পাঠাইছেন। শুধু তো আমার লাভের জন্য পাঠান নাই প্রবাস, আপনার লাভের জন্য আমাকে প্রবাস পাঠাইছেন আপনি। দুলা ভাই, আপনি আমার বাবার সাথে এইভাবে কথা বলতে পারেন না। আমার বাবার সাথে ভদ্রভাবে কথা বলুন। আর কি বললেন? আমার বাবা তার লাভের জন্য আপনাকে প্রবাসে পাঠিয়েছে? না, আমার বাবা তার কোনো লাভের জন্য আপনাকে প্রবাসে পাঠায়নি, পাঠিয়েছে আপনার জন্য, যেন আপনার একটা গতি হয়। আর আপনি কিনা এখন আমার বাবার সাথে খারাপ ব্যবহার করতেছেন। দেখো জিসান, আমি তোমার বাবার সাথে খারাপ ব্যবহার করতেছি না, যেটা বলার সেটাই আমি বলতেছি। তোমার বাবা যেই পরিমাণ টাকা খরচ করে আমার প্রবাস করেছে তার 3 গুণ টাকা আমি তোমার বাবাকে ফেরত দিছি। আর ভুলে যাও না, আমি প্রবাস যাওয়ার পর তোমরা সবাই এসে আমার বাসা থাকতেছো, খাইতেছো। দুলা ভাই, আপনি আমাদেরকে থাকা খাওয়ার খোঁড়া দিচ্ছেন। আপনি ভুলে যাবেন না, আপনার বাড়িতে আমরা খাওয়ার জন্য পড়ে থাকি না। আর একটা কথা, আপনি যে এখন এত বড় বড় কথা বলছেন, এটা শুধুমাত্র আমাদের জন্য, আমার বাবার জন্য। আমার বাবা যদি আপনাকে টাকা দিয়ে প্রবাসে না পাঠাতো, তাহলে আজকে আপনার এই টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই হতো না। এই যা কিছু হয়েছে সবকিছু আমাদের জন্য হয়েছে। আর এখন আপনি আমাদের সাথে খারাপ ব্যবহার করছেন, আমাদেরকে থাকা খাওয়ার খোঁড়া দিচ্ছেন। শুনুন, আপনি আপনার মাকে এখন এই মুহূর্তে এখান থেকে নিয়ে যান, গ্রামে পাঠিয়ে দিন। কি বলে জিসান? আমি আমার মাকে গ্রামে পাঠিয়ে দেবো? না, কখনো না, সেটা কোনোভাবেই সম্ভব না। আমি আমার মাকে গ্রাম থেকে শহরে নিয়ে আসছি, কারণ আমার মা অসুস্থ। আমার মা গ্রামে থাকে, আমার মার সেবা যত্ন দরকার, আমার মাকে চিকিৎসা করানো দরকার, হাসপাতাল নিয়ে যাওয়া দরকার। আমি আমার মার চিকিৎসা করাবো, এই কারণেই বাসায় নিয়ে আসছি। আমার মাকে তো আমি গ্রামে পাঠানোর জন্য নিয়ে আসি নাই। আপনার মা তো এখানে থাকতে পারবে না, আপনার মা অসুস্থ। আপনার মা এখানে থেকে কি করবে? আপনি বরঞ্চ আপনার মাকে গ্রামে নিয়ে কোনো হসপিটালে ভর্তি করে দেন। আর এখানে থাকলে তো আমার আপার আপনার মাকে সেবা যত্ন করতে হবে, সে তো সেটা পারবে না। তার চেয়ে ভালো আপনার মাকে গ্রামে দিয়ে আসুন। শোনো রুবেল, তোমার যদি তোমার মায়ের প্রতি এতই দায়িত্ব কর্তব্য থাকে তাহলে এক কাজ করো, তোমার মাকে গ্রামের কোনো সরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করো। তুমি তোমার মাকে শহরে রেখে বড় বড় ডাক্তার দেখাবা, তার পিছনে লাখ লাখ টাকা খরচ করবা, সেটা আমি কিছুতেই হতে দিব না। তুমি তোমার মায়ের পিছনে একটা টাকা খরচ করতে পারবে না। তুমি তোমার মাকে নিয়ে গ্রামে রেখে আসো, যাও। বাবারে, আমি তোর আগেই কইছিলাম আমি শহরে যাবো না, আমি গ্রামেই ভালো আছি। তুই আমার কথা শুনলি না, তুই আমার শহরে নিয়ে আইস, তুই আমার ভালো চিকিৎসা করবি। বাবা, আমার শহরের চিকিৎসা লাগবো না, তুই এক কাজ কর, আমার আবার গ্রামে নিয়ে রাখায়। মা, তুমি এসব কি করতেছো? তোমার গ্রামে রাখা মনে, তোমার তো গ্রামে পাঠানোর জন্য নিয়ে আসিনি। শোনো মা, আমি যখন প্রবাস ছিলাম তখন তোমার সাথে যোগাযোগ করতে হয়নি, কারণ তোমাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে আমি প্রবাস এসেছি। আমার হাত পা বাঁধা ছিল, তাই তোমার সাথে যোগাযোগ করতে হয়নি। কিন্তু এখন তো আমি প্রবাসে না, আমি তো এখন দেশেই আছি। আমার তো টাকা পয়সার অভাব নাই, এখানে আমি সুখে থাকবো, শান্তি থাকবো, ভালো থাকবো। আর তুমি গ্রামে একা থাকবা, অসুস্থ থাকবা, ও চিকিৎসার অভাবে তুমি ভুগবা, সেটা তো আমি হতে দেবো না। দেখো মা, তুমি এই বাসায় থাকবা। যদি তোমার জন্য, তুমি এই বাসায় থাকলে যদি কারো সমস্যা হয়, তার জন্য এই বাসা থেকে চলে যায়। ঠিক আছে, তোমার মা এই বাড়িতেই থাকবে, যেহেতু নিয়ে আসছো গ্রাম থেকে, আর গ্রামে পাঠাইতে হবে না। এখন থেকে তোমার মা এখানেই থাকবে। কিন্তু একটা কথা শুনে রাখো, তোমার মা এখানে থাকবে ঠিকই, তোমার মা এখানে থাকলে কারো কোনো সমস্যা নেই, কিন্তু তোমার মায়ের কোনো সেবা যত্ন এই বাড়ির কেউ করতে পারবে না, আমিও করতে পারবো না। আর একটা কথা শুনে রাখো, তোমার মা যেন যখন তখন আমাকে যে কোনো কাজের হুকুম না করে। আচ্ছা ঠিক আছে, আমার মায়ের সেবা যত্ন কারো করতে হবে না, তোমারও করতে হবে না। আমার মায়ের সেবা যত্ন আমিই করবো, কিন্তু আমার মা এই বাসায় থাকবে, এখান থেকে কোথাও যাবে না। মা চলো। আপা, আপনি এটা কি করলেন?
আপনার এই অসুস্থ বুড়ি শাশুড়িকে এই বাসায় থাকতে দিলেন? উনি তো অসুস্থ, উনি যদি এখন এই বাসায় থাকে তাহলে তো ওনার সেবা যত্ন আপনাকেই করতে হবে। আর তাছাড়া এখন তো দুলাভাইয়ের লাখ লাখ টাকা খরচও হবে, কারণ ওনার মাকে হসপিটালে ভর্তি করাবে, বড় বড় ডাক্তার দেখাবে। শিখা, এখন তোমার দুলাভাইয়ের মাথা গরম, আর এই সময় যদি আমি ওর সাথে বার্গেটিং করি, তর্কাতর্কি করি, তাহলে হিতে বিপরীত হয়ে যাবে। ও হয়তো রাগের মাথায় তোমাদেরকে বাসা থেকে বের করে দিবে, আর সাথে আমাকেও। তাই ঠান্ডা মাথায় ভেবেচিন্তে কৌশলে কাজ করতে হবে, যেন সাপও মরে আর লাঠিও না ভাঙে। ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো। তোমরা শুধু দেখতে থাকো আমি কি কি করি। আম্মা, বসে আছেন? হ্যাঁ বৌমা, কিছু বলবা? হ্যাঁ, বলতাম আর কি, যদি কিছু মনে না করেন। বলো। হয়েছে কি আম্মা, আসলে রান্নার সময় হয়ে গেছে তো, আর আমি না আম্মা ওই রকম ভাবে মানে রান্না টান্না করতে পারি না, মানে আমার রান্না না খুব একটা মজা হয় না। আপনার ছেলের মুখে আর কি আমার হাতে রান্না মজা লাগে না, ওনার ঠিক মতো ভাত খেতে পারে না। আপনি তো জানেনই এত বছর আপনার ছেলে প্রবাস করে আসছে, আর এখনো সারাদিন অফিস করতে হয় ওকে। ও বাসায় আসলে যখন খেতে বসে ও ভাত খেতে পারে না, শুধু বলে আমার মা কি সুন্দর করে রান্না করতো, কত মজা লাগতো, পেট ভরে ভাত খেতে পারতাম, তুমি এসব কি রান্না করো, তোমার রান্না আমি খেতেই পারি না। তাই আর কি বলছিলাম যে এখন তো আপনি আমাদের সাথে এই বাড়িতে থাকেন, যদি আর কি কিছু মনে না করেন তাহলে রান্নাটা যদি আপনি করতেন আর কি, আপনার ছেলে কটা ভাত খেতে পারতো। কি কও বৌমা, আমি তো অসুস্থ, আমি কিভাবে রান্না করব? আম্মা, আমি তো জানি আপনি অসুস্থ, আমি তো আর আমার জন্য বলি নাই, আমি তো রান্না করে নিতে পারবো, কোনো সমস্যা নাই। কারণ এতদিন তো আমি রান্না করছি, এখনো করতে পারবো। কিন্তু সমস্যা তো আপনার ছেলের আম্মা, আপনার ছেলে তো আমার হাতে রান্না খেতে পারে না, আমি আপনার ছেলের জন্যই বলছিলাম। আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনি অসুস্থ, একদমই রান্না টান্না করতে পারবেন না, নড়তে চড়তে পারতেছেন না, সমস্যা নেই। আমি তো আর আমার জন্য বলিনি, আপনার ছেলে এত বছর কষ্ট করে প্রবাস করছে, এতদিন আপনার হাতে রান্না খাইতে পারে নাই, এখন আপনি এই বাসায় আছেন, এখনও খেতে পারবে না, আমার হাতে যাতা রান্না ওকে খেতে হবে। সারাদিন এত কষ্ট করে অফিস করে বাসায় এসে রাতে ঠিক মতো দুগা খেতে পারে না। ঠিক আছে, আপনাকে রান্না করতে হবে না, আমি যেমন পারি তেমনই রান্না করে নিব, সমস্যা নেই। ভাতটা আপনার ছেলে খেতে পারে না, আমাদের জন্য তো আর বলিনি, আপনার ছেলের জন্য বলছিলাম আর কি। আচ্ছা ঠিক আছে, আমি রান্না করি গিয়ে। না না বৌমা, আমার ছেলে এত বছর প্রবাসে রয়েছে, এখন দেশে আইসা কাজ কাম করে অফিসে, বাসায় যদি করে ভাত শান্তিতে না খাইতে পারে তাইলে তো এটা মা হয়ে সহ্য করতে পারবো না। আর তাছাড়া আমি অসুস্থ থাকলো অনেক বছর পরে আমার পোলাই যেহেতু আমার হাতে রান্না খাইতে চাইছে, বৌমা তুমি চিন্তা করো না, আমি এখনই যাইতেছি, আমি রান্না করতেছি, আমি নিজেই রান্না করতেছি। আচ্ছা ঠিক আছে আম্মা। বাহ বাবা বাহ, আপনি যে এত অসাধারণ নাটক করতে পারেন সেটা তো জানা ছিল না। দুলাভাই তো এমন কিছু বলেনি যে আপনার হাতে রান্না সে খেতে পারে না। আপনি কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মিথ্যা কথা বলে আপনি শাশুড়িকে রান্না করতে পাঠিয়ে দিলেন। শিখা, আমি তো আগেই বলেছিলাম যা করব ঠান্ডা মাথায় ভেবে চিনতে। এই বুড়িকে আমি হাতে নয় ভাতে মারবো। এই বুড়ি কিনা এখানে থাকবে আর আমার স্বামী লাখ লাখ টাকা খরচ করবে, করাচ্ছি ওকে দিয়ে লাখ লাখ টাকা খরচ। এখন থেকে ওকে দিয়ে বাসার সমস্ত কাজ আমি কৌশলে করিয়ে নিব, ওর কাছেও খারাপ হবো না আর ওর ছেলের কাছেও খারাপ হবো না। এই বুড়িকে বাসা থেকে বের করেই ছাড়বো আমি, কাজের লোক দুটাকেও না করে দিছি। এখন শুধু দেখতে থাকো এই বুড়ির সাথে আমি কি কি করি। আসো আমার সাথে। আম্মা, আম্মা কোথায় যাচ্ছেন? রান্না কি শেষ? ও বৌমা, রান্না বান্না শেষ, একটু ঘরে যাইতেছি রেস্ট নেওয়ার জন্য। ও, রেস্ট নেওয়ার জন্য বলতেছিলাম কি আম্মা, এগুলো ধরেন। আপনি এক কাজ করেন, আর একটু কষ্ট করে এই কাপড়গুলো ধুয়ে তারপরে রেস্ট নেন। বৌমা, এই অসুস্থ শরীর নিয়ে এইমাত্র রান্না বান্না শেষ করলাম, এখন আবার তুলা কাপড় চাপড় ধুমো? আম্মা হয়েছে কি, বুয়াটা না কয়দিন ধরে আসতেছে না, ওর নাকি অনেক শরীর খারাপ, কয়েকদিন কাজ করতে পারবে না। আমিও কাপড় ধুইতে পারি
কিন্তু আমি কাপড় ধুলে না পরিষ্কার হয় না আম্মা। আসলে আগে পরে এগুলো কাজ করিনি তো, এখন নিজের সংসার তো মাঝে মধ্যে করতে হয়। আর আমি আবার কাপড় টাপড় ধুইলে আপনার ছেলের পছন্দ হয় না, পরিষ্কার হয় না যে। ও তো আবার অফিস করে জানেনি, সারাদিন কত কত মানুষের সাথে থাকে। আর এইরকম ময়লা কাপড় চোপড় পরে অফিসে গেলে সবাই না হাসাহাসি করে। আর আপনার ছেলে বাসায় এসে আমার সাথে চিল্লাচিল্লি করে। সেজন্য বলতেছিলাম যে আপনি তো সুন্দর করে কাপড় ধুইতে পারেন। রুবেল আমাকে সবসময় আপনার কথা বলতো, আপনি নাকি সুন্দর করে রান্না বান্না করতে পারেন, কাপড় চোপড় ধুইতে পারেন, কত সুন্দর আপনার হাতের কাজ। সেজন্যই আর কি আমি আপনাকে বলতেছিলাম, আপনার ছেলের জন্য আম্মা। আমি কিন্তু আমাদের জন্য বলি নাই একদমই। আমরা তো যেমন তেমন করে কাপড় ধুয়ে পড়তে পারি, কিন্তু আপনার ছেলে তো সারাদিন অফিসে থাকে, এত এত মানুষ থাকে আশেপাশে। এখন যদি শার্টের মধ্যে গেঞ্জির মধ্যে ময়লা থাকে, মানুষজনকে হাসাহাসি করে না বলেন তো? সেজন্য বলছিলাম আম্মা, যদি আপনি একটু কষ্ট করে ধুয়ে দিতেন। থাক, ধুইতে না পারলে সমস্যা নেই, যেহেতু আপনার কষ্ট হবে, দেখ আমি ধুয়ে দিব। চিলাচিলিগুলো আপনার ছেলের সাথে চিলাচিলি করবে, মানুষজন হাসাহাসি করবে, না আমি ধুয়ে দিব। না না বৌমা, আসলে এই অসুস্থ শরীর নিয়ে এতগুলা কাপড় দিলে তো আমি মরেই যাবো। আচ্ছা ঠিক আছে, তুমি যখন কইতেছো আমি দিয়ে দিতেছি। আপা, আপনি যেই নাটক শুরু করেছেন না, আমার মনে হয় না এই বুড়িটা আর বেশি দিন এই বাসায় টিকবে। আপনি এই নাটক চালিয়ে যান। এই বুড়িকে বাসা থেকে বের করার জন্য আমাকে যা যা করতে হবে আমি ঠিক তাই করব। এই বুড়িকে আমি এত অত্যাচার করব যে এই বুড়ি এই বাসা থেকে বের হইতে বাধ্য হবে। এই বুড়িকে আমি দেখায় ছেড়ে দিব আমি কি জিনিস। চলুন। আম্মা বসে রয়েছেন এখানে? বলতেছিলাম কি আম্মা, ঘরটার দিকে একটু তাকায় দেখেন না, কত ময়লা হয়ে রয়েছে। আসলে আম্মা, আমি না ঘরটা সকালবেলা পরিষ্কার করছি, কিন্তু কি জানেন তো, আমি না কোনো কাজেরই না আম্মা, কোনো কাজই ঠিক মতো করতে পারি না। আর এর জন্য না আপনার ছেলে আমার সাথে অনেক চিল্লাচিল্লি করে। ঘরটার অবস্থা দেখছেন, পাড়া দেওয়া যাচ্ছে না, পুরো ময়লা হয়ে গেছে। বুয়াও তো অনেকদিন ধরে আসতেছে না, মনে হয় না আর আসবে। আর আপনার ছেলে একটু পর অফিস থেকে চলে আসবে, আর আয়সা যদি দেখে ঘরের এই অবস্থা, ময়লা টয়লা, তাহলে না চিল্লাচিল্লি করবে, ওর মাথা গরম হয়ে যাবে, রাগারাগি করবে আমার সাথে। আপনি তো জানেনই আপনার ছেলে আবার ময়লা একদমই দেখতে পারে না, সহ্য করতে পারে না ময়লা কোনো জিনিস। ঘর অপরিষ্কার থাকবে এগুলো সহ্য করতে পারে না। তাই বলতেছিলাম আর কি আম্মা, যদি কষ্ট করে একটু, মানে বেশি কিছু না, ঘরটা যদি একটু ঝাড়ু দিয়ে দিতেন আর কি। থাক, বুঝছি, ঘর ঝাড়ু দেওয়া লাগবে তো দাও। যাও তুমি। মা, কি ব্যাপার মা? বসো এখানে। কি ব্যাপার, তোমার হাতে ঝাড়ু কেন? তুমি কেন ঝাড়ু দিতেছো? কাজের লোক কোথায়? আর তোমার হাতে ঝাড়ু দিছে কে? বাবারে, বৌমা নাকি ঘর ঝাড়ু দিলে ঘর পরিষ্কার হয় না। তুই নাকি বৌমার সাথে চিল্লাচিল্লি করস। শুধু খালি এই না, বৌমার হাতের রান্না নাকি তুই খাইতে পারস না। রান্না বান্না এখন আমি নিজেই করি। বৌমার হাতে নাকি কাপড় ধোয়া পরিষ্কার হয় না, তার জন্য তুই চিল্লাচিল্লি করস। এর জন্য